হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। পরশু টেস্ট পেপার থেকে তোমাদের ক্লাস দিচ্ছি, তোমরা চলে এসো। তোমাদের পেজ নাম্বার যে দেখো 384 পেজে যে ক্লাসটা তোমাদের আমি দিয়েছি, তোমরা দেখেছো পার্ট 1 ক্লাস আমি দিয়ে দিয়েছি। আজকে 384 পেজের পার্ট 2 ক্লাস। যে বড় প্রশ্ন আছে, বড় প্রশ্নগুলো দেখো 386 পেজে আছে। তাহলে এই পেজে তোমরা চলে এসো, আমরা 5 থেকে বড় প্রশ্ন করাবো। এটা হচ্ছে আমাদের, যেটা বলবো সেট 3 নম্বর সেট 3 পার্ট 2 ক্লাস। ওকে, 5-এর 1 নম্বর যে বড় প্রশ্নগুলো আছে, আমরা 5 থেকে বড় প্রশ্নগুলো করাবো এই সেট থেকে। তোমাদের এই সেট থেকে দেখবা 384 পেজের 1 থেকে 4 অবধি অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি। আজকে আমরা 5 থেকে অঙ্কগুলো করাবো। তো চলো 5-এর 1-এর অঙ্কটা দেখো, এটা কিন্তু তোমরা বই থেকে কমন পেয়ে যাবে, এটা বইয়ের অঙ্ক আছে। আমরা বইয়ের বাইরের অঙ্কগুলো দেখে নেব। বইয়ের বাইরের অঙ্ক যেরকম এটা 5-এর 2 নম্বর, এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক আছে। ঠিক আছে, 5-এর 2-এরটা তোমাদের করাবো। তারপর এখানে 5-এর 2-এর প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নিব। 5-এর 2, চলো প্রশ্নটা পড়া যাক কি বলছে। এ বি সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে বি আরও 3,000 টাকা লগ্নি করলো। কয়েক মাস পর, কয়েক মাস পর কত মাস পরে দিয়েছিল বি টাকাটা, এই 3,000 টাকাটা, সেটা কিন্তু বলে দেয়নি, সেটা কিন্তু বের করতে বলেছে শেষে। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং সি এর লাভটা এখানে বলেছে 1,080 টাকা। যদি লভ্যাংশ হয় সি এর, তাহলে বি কখন 3,000 টাকা লগ্নি করেছিল সেটা বের করতে বলেছে। তো ভালোই প্রশ্ন। তো আমরা করব কি, এখানে আমরা এ এর মূলধন আর বি এর মূলধন এবং সি এর মূলধন আমরা 1 মাস হিসাবে বের করে নেব। তো প্রথমে আমরা এ এর বের করব, তারপরে আমরা বি এর বের করব, তারপর কিন্তু আমরা সি এর বের করব। দেখো এটা যদি দেখি, এখানে কিন্তু বি টাকাটা জমা করেছিল কয়েক মাস পর। তার কয়েক মাস পরে বলতে সেটা আমরা ধরে নেব যে এক্স মাস পরে, তাই না? এটা যে বি টাকাটা যে লগ্নি করেছিল কত মাস পর, এক্স মাস পরে ধরে নেব এটা। আর এক্স এর মানি বের করে দেখাবো আমরা। তো দেখো তো তাদের 1 মাস হিসাবে তাদের মূলধনগুলো কিরকম হবে। যে এর 6,000 টাকা, এর কিন্তু টোটাল 12 মাসই খাটে। ওকে, এর 6,000 টাকাটা H2। এবারে বি এর, এখান থেকে আমি বি নিয়ে নিব। বি এর কত টাকা, 8,000 টাকা। বি এর 8,000 টাকাও কিন্তু কত মাস খাটবে। দেখো বি এর এই 8,000 টাকাটা কিন্তু এক্স মাস খাটবে। এক্স মাস পর টাকা দিয়েছিল 3,000, তাহলে 8,000 টাকা এক্স মাস খেটে নিচ্ছে, প্লাস 8,000 সঙ্গে কত টাকা দিচ্ছে, এই যে 8,000 টাকা আছে এর সঙ্গে আবার 3,000 টাকা যোগ করছে। তাহলে এই টাকাটা কত মাস খাটবে, এই টাকাটা খাটবে 12 মাইনাস এক্স, এত মাস খাটবে। সিটা আমি এদিকে দিয়ে দেবো, এদিকে সি এর পার্টটা আসবে। এই বি এর মূলধনটা কিন্তু এরকম আসবে। বি এর প্রথমে যে 8,000 টাকাটা আছে সেটা এক্স মাস খাটবে, কারণ এক্স মাস পর টাকাটা জমা করেছিল, তাহলে এক্স মাস তো এই টাকাটা কেটে নিয়েছে। আর 8,000 সঙ্গে 3,000 টাকা আবার দিল, টোটাল হয়ে গেল 11,000 টাকা। এই টাকাটা 12 মাস থেকে এক্স মাস বাদ দিয়ে দাও, যত মাস বাঁচবে সেই মাস খাটছে এই টাকাটা। আর সি এর যে 9,000 টাকা, সি এর 9,000 টাকা কিন্তু 12 মাসেই খাটে। আচ্ছা আমরা এখানে যদি সরল করি, তবে এখানে এই যে 3টা শূন্য 3টা শূন্য সব জায়গায় আছে 3টা শূন্য, তোমরা এভাবে 3টা শূন্য তোমরা অনুপাত থেকে কেটে দিতে পারবা। এখানে 12/6 আমরা কত পেয়ে যাব, 12/6 72 পেয়ে যাব, এটা 72 হয়ে যাবে। এখানে 8x পেয়ে যাব আমরা, প্লাস এটা হচ্ছে আমাদের 3 11, 11 আর 12 গুণ করব, 11 12 গুণ করে 132, আর এদিকে 11x মাইনাস 11x, 132 মাইনাস কত 11x, তাই তো 11x এইভাবে আমরা পাবো। আর এইদিকে 12 নং 108 পেয়ে যাবা। তাহলে এখানে তো 72 হয়ে গেল। সেই যে 8x আছে মাইনাস 11x, তাহলে 132 এটা বিয়োগ হয়ে এটা 3x পেয়ে যাবা। আর এদিকে হয়ে গেল আমাদের 108। এখানে এ বি সি এর মূলধন অনুপাতটা তৈরি হচ্ছে। তো আর কিন্তু আমাদের লঘিষ্ঠ করা যাচ্ছে না। এবার দেখো এখানে আমাদের সি এর লভ্যাংশ বলে দিয়েছি, আর বছর শেষে মোট লাভ 3,000 টাকা বলেছি। তাহলে আমরা 3,000 টাকা থেকে সি এর লভ্যাংশটা বের করার চেষ্টা করি। আমরা বের করব সি এর লভ্যাংশ। সি এর লভ্যাংশ দেখো, এই সি হচ্ছে এটা 108, তাহলে 108 উপরে আর এদের যোগ করতে হবে। এই যে 72 প্লাস
132 মাইনাস 3x প্লাস 108, তাই তো? যোগ করতে হবে। আর মোট লাভ আমাদের বলেছিল কত? 3000 টাকা। এই দেখো এটা সে লভ্যাংশ। চলো এখানে যদি আমরা একটু সরল করি, দেখো 108 আর এই সংখ্যাগুলো যোগ করবা, সংখ্যাগুলো যোগ করে 312 পেয়ে যাবা, যে সংখ্যাগুলো আছে এখানে। মাইনাস 3x আর এদিকে 3000 আছে। দেখো এই সে লভ্যাংশটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এই যে 1080 টাকা। তো এটা আমাদের সমান সমান 1080 এর সমান হয়ে যাবে। তো এখান থেকে সরল করে আমরা এক্স এর মানটা বের করে নেব। এখানে একটা শূন্য কেটে দিলাম, 108 কেটে দাও, এখানে 1 রয়ে গেল। বর্গগুণ করো, এদিকে 312 মাইনাস 3x, আর এটা এই যে আমাদের 300টা এদিকে বসিয়ে যাবে আমাদের। তাহলে মাইনাস 3x, 300 থেকে 312 বিয়োগ করে -12 পেয়ে যাবা। মাইনাস মাইনাস কেটে দাও, 3 4 12। দেখো এক্স এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম 4। এই যে 4 মাস পর, তাই তো? এটা বলেছিল কত মাস পরে, তাহলে এক্স সমান 4 মাস। 4 মাস পরে বি এই 3000 টাকা লগ্নি করেছিল। ভালো প্রশ্ন ছিল। পরে আমরা চলে আসবো 6 দাগের অঙ্কগুলো। 6-এর 1 নম্বরটা, 6-এর 1-এরটা করাবো। দেখো কি বলছে, 7-এর গুণিতক পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল 637 যদি হয়, তার সংখ্যা দুটি নির্ণয় করো। 7-এর গুণিতক, দেখো 7-এর গুণিতক আমরা কি জানি? 7-এর গুণিতক তোমরা জানবা 7, 14, 7-এর ঘরের মাথা 21, ঠিক আছে? তাহলে 28, এভাবে কিন্তু চলতে থাকবে। এগুলো হচ্ছে 7-এর গুণিতক। তাহলে 7-এর গুণিতক যদি আমি পরপর দুটি সংখ্যা নিই, একটা আমরা ধরে নেব 7x, একটা ধরে নেব আমরা 7 × x + 1। এভাবে দুটি সাথে গুণিতক ধরে নিতে পারবো। এখানে x এর মানটা স্বাভাবিক সংখ্যা নিয়ে নেব, 1 2 3 4, এভাবে কিন্তু আসবে স্বাভাবিক সংখ্যা। তুমি 1 বসাও, এটা 7 পাবা। এটা এখানে 2 14 হয়ে যাবে, 7 আর 14, এই যে পরপর 7-এর গুণিতক দুটি সংখ্যা, তাই তো? 7-এর গুণিতক পরপর দুটি সংখ্যা নিতে বলেছে। তাহলে এভাবে তোমরা ধরে নিবা, একটা 7x, একটা 7 × x + 1। এবার বলেছে এদের বর্গের যোগফল, মানে বর্গ করব এই সংখ্যা দুটিকে। এই যে আমরা বর্গ করছি, দেখো এই যে বর্গের যোগফলটা বলেছে 637। চলো এখান থেকে সরল করে আমরা এক্স এর মানটা পেয়ে গেলি, সেই সংখ্যা দুটি পেয়ে যাব। তো এটা হবে 49s², এটা আমরা 49x + 1 তার হোল স্কোয়ার 637। আচ্ছা 49 দিয়ে আমরা যদি ভাগ করি, এখানে s², এটা 49 কেটে যাবে। এটা আমরা পূর্ণবর্গ যদি ফেলে দিই, ঠিক আছে? a² + 2ab + b², মানে একের স্কোয়ার একই পাবা। এটা 637 49 দিয়ে কিন্তু আমরা ভাগ করেছি। এটা 2s² + 2x + 1। আচ্ছা এটা ভাগ করবা, দেখো 49 দিয়ে যদি ভাগ করে, এটা কিন্তু 13 পেয়ে যাবা। 49 13 গুণ করে 637 পাবা। এটা আমাদের 13 হয়ে গেল। 2s² + 2x বাঁদিকে নিয়ে আসলে এটা -12 পেয়ে যাবা। এই যে একটা বিয়োগ হয়ে যাবে 0, 2 দিয়ে ভাগ করে দাও, s² + x - 6 = 0। এবার এখানে ফ্যাক্টরটা করে নেব আমরা। এটা আমরা দেখো যেটা যে ভাঙাই, তাহলে এখানে কততে ভাঙাবো? 3 - 2 এটাতে ভাঙাও। s² প্লাস এটা 3x, এটা -2x, তাই তো? এটাই পাবা। x কমন নিয়ে নাও, x + 3, -2 কমন নিয়ে নাও, x + 3, x + 3, এটা x - 2 পেয়ে যাও, = 0। তো এখানে হয় x + 3 = 0, অথবা x - 2 = 0। এখান থেকে x এর মানটা -3 পেয়ে যাবা, এখানে x এর মানটা 2 পেয়ে যাবা। তো দেখো x এর মান 2 নিয়ে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি হয়ে যাবে, দেখো 7 × 2 ও 7 × এই যে 2 + 1, মানে এটা পেয়ে যাবে 14 পাবা। এটা 3 হবে, মানে এটা 21 হবে। এবং দেখো এবং x এর মানটা যদি -3 নিই, এখানে দেখো সংখ্যা দুটি আমাদের ধনাত্মক বলে দেয়নি, তো -3 নিয়েও আমরা করতে পারবো।
দেখো অ্যান্সারে কিন্তু এটাই রেখেছে, তোমরা এটা দিয়েও করবা। তাহলে আমরা -3 যদি নিই, নিয়ে সংখ্যা দুটি আমাদের হয়ে যাবে 7 × -2 একটা পাবো, ও আচ্ছা -3 আছে, এটা -3, এটা -3 + 1, এটা এখানে -21 পাবা, আর এটা -14 পাবা। ঠিক আছে, এভাবে সংখ্যাগুলো আসবে, একটা 14, 21 আর একটা -14, -21। ওকে, অ্যান্সার কিন্তু এটাই রেখেছে, কিন্তু আমরা মাইনাস দিয়েও তো অ্যান্সার রাখতে পারি। তো এই ছিল আমাদের অঙ্কটা, একটা ভালো প্রশ্ন ছিল। এবার আমরা চলে আসবো 6-এর 2 নম্বর প্রশ্নটা। 6-এর 2 নাম্বার, এখানে সমাধান অঙ্কটা আছে, এক্স এর মান বের করতে হবে। 6-এর 2, দেখো আমাদের সমীকরণটা ax - 1, দেখো এদিকে a + b আছে, তাহলে এখানে বিটা দাও, একে এ থাকবে তো বিটা দিবা, এভাবে কিন্তু করবা। আর এই যে b বাই যেটা আছে bx - 1, এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এ ছিল a - b বাই bx - 1, এই যে এই লাইনটা কিন্তু এভাবে সাজিয়ে নিবা, এটাকে ভেঙে। ঠিক আছে, এর এইদিকে প্রথমটার সঙ্গে বি দিবা বিয়োগ, আর এ বিয়োগ দিয়ে এটা এইদিকে নিয়ে চলে আসবা, তারপরে উভয় পক্ষে ভগ্নাংশে যোগ বিয়োগ করে না, এটা ax - 1, এটা এ নেমে যাবে, -b দিয়ে গুণ করলে -abx, এটা +b পেয়ে যাবা, এই যে -b দিয়ে গুণ করছি এর সঙ্গে, এখানে bx - 1, এটা a দিয়ে গুণ করে এটা abx পাবা, আর এটা -a, আর এটা -b নেমে যাবে। এখানে দেখো, এখানে আমরা এই যে মাইনাস কমন নিয়ে a + b - abx এটা আমরা লিখতে পারবো। ওকে, এবার বাঁ দিকে নিয়ে আসি আমরা, a + b এক জায়গায় করলাম -abx, x - 1, এটা মাইনাসটা এই যে বাঁ দিকে নিয়ে আসবো বলে প্লাস হয়ে যাবে, a + b - abx বাই bx - 1, এদিকে আমরা 0 করে দেব। দেখো এখানে লবগুলো কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে লবটা সমান হয়েছে বলে লবটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলাম, তো এখানে আমার পড়ে গেল 1 বাই x - 1, 1 বাই bx - 1 পড়ে রইল 0। এখন হয় অথবা দিয়ে দেখো মান আমরা বের করব, হয় এটা 0 অথবা x - 1 প্লাস 1 বাই bx - 1 = 0। তো এখান থেকে যে আমরা x এর মানটা বের করি, তাহলে এটা দেখো, এটা a + b, এটা ওইদিকে নিয়ে চলে যাও, এটা abx হয়ে যাবে। তাহলে x এর মানটা তোমরা পেয়ে যাবা a + b, abটা নিচে নামিয়ে দিলে পরে দেখো x এর মানটা এটা পেয়ে যাবে। আর এখান থেকে x এর মান পাবা, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে না, x - 1 bx - 1, এটা মিলে গেল, তাহলে এখানে bx - 1 এটা মিলে গেল ax - 1 0। দেখো উপরে ax প্লাস bx -1 - 2, এটা বর্গীকরণ করলে কোনাকুনি শূন্যের সঙ্গে গুণ হয়ে এটাতে শূন্য হয়ে যাবে পার্টটা। তাহলে এখানে x কমন নিলে পরে a + b -2টা ডান দিকে নিয়ে চলে +2, তাহলে x এর মানটা 2 বাই a + b পেয়ে যাবা। দেখো এই আমাদের একটা x এর মান, আর এই যে আমাদের একটা x এর মান, এই হচ্ছে আমাদের অ্যান্সার। x এর দুটি মান পাওয়া যাবে দ্বিঘাত সমীকরণে, যেটা আমরা বের করে নিয়েছি। ভালো একটা সমাধান ছিল আমাদের। এরপরে আমরা চলে আসবো 7-এর দাগের অঙ্কগুলো। 7-এর 1 নম্বর অঙ্কটা করাবো। দেখো 7-এর 1-এর অঙ্কটা খুব ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। a + b ভেরিয়েস √ab হয়, তবে দেখাও যে আমাদের এই যে ভেদটা প্রমাণ করতে বলেছে। চলো, তো আমরা প্রথমে যেটা ভেদ আছে প্রথমে সেটা আমরা টুকে নিচ্ছি, এই যে a + b √ab,
সেখান থেকে আমরা ভেদ তুলে দেব। a প্লাস বি সমান সমান কে রুট ওভার এ বি। আচ্ছা, এ প্লাস বি বাই রুট ওভার এ বি সমান সমান কে, এটা করতে পারবে, এটা নিচে নামিয়ে দিলাম। দেখো উপরে আমরা এই যে রুট মানে এ আছে না, এটাকে রুট এ দিয়ে তার হোল স্কয়ার করছি, বিটাকে রুট বি লিখে তার হোল স্কয়ার করতে পারবো, কারণ স্কোয়ার যে রুটটা উঠে যাবে এ ফিরে আসবে, একইভাবে এটা বি ফিরে আসবে। আর এখানে রুট এ বি আছে না, তো এটা রুট এ ইন্টু রুট বি আমি ভেঙে নিলাম, কে থাকে এখানে। আচ্ছা, তারপরে লাইনে দেখো কাজ করি আমি, বসে গেল। এখানে আমি 2 নিয়ে নিলাম, 2টা প্রয়োজন পড়বে, তাহলে এখানে 2 নিলে আমাদের এই দিকেও 2 নিতে হবে। এবার যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দিব। দেখো এই যে লব আছে, লবের সঙ্গে এই হরটা আমরা যোগ করে দিব, বাই আবার আমি লবটাই লিখব, লব থেকে হরটা বিয়োগ করব। একইভাবে এদিকে করো, তাহলে কে প্লাস 2 আর কে মাইনাস 2 পেয়ে যাবা। তোমরা কিন্তু এখানে উল্লেখ করে দিবা যে যোগভাগ প্রক্রিয়া করে পায়, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এটাকে এ এটা বি ধরে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তোমরা এখানে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার পেয়ে যাবা। আর এখানে এখানে রুট এ মাইনাস রুট বি, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার পাবে। এটা এই বড় ধ্রুবকটাকে আমি একটা ছোট ধ্রুবকে এম নিয়ে নেব, যে কোনো বড় ধ্রুবককে ছোট ধ্রুবক নিয়ে নিতে পারো। পাশে এখানে উল্লেখ করে দিবা এম সমান সমান এটা অশূন্য ধ্রুবক, এখানে শুধু ধ্রুবকই বলবা। আচ্ছা, আমি যদি বর্গ উঠিয়ে দিই, তাহলে দেখো আমি বর্গ ছেড়ে দিলাম, তাহলে রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি, তাহলে এদিকে প্লাস মাইনাস রুট ওভার এম হয়ে যাবে, তাই তো? রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি। আবার এই যে ধ্রুবকটাকে ছোট হাতের এন নিলাম, যে কোনো একটা বড় ধ্রুবককে ছোট একটা ধ্রুবক ধরে নেওয়া যাবে। এখানেও তুমি লিখে দেবা এন সমান সমান এটা অশূন্য ধ্রুবক, এভাবে লিখে দেবা। এবার আমি বর্গমূল করে নিচ্ছি, রুট এ প্লাস রুট বি এন ইন্টু রুট এ মাইনাস রুট বি। এই দেখো, এবার আমরা কি করবো, সমান সমান ধ্রুবকটা তুলে দিব। সমান সমান ধ্রুবক তুলে দিলে আমাদের কি আসবে, ভেদ চলে আসবে, রুট এ প্লাস রুট বি ভেরিয়েস, এই যেটা আমাদের দেখো যে রুট এ মাইনাস রুট বি, এটা পেয়ে যাবো। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, যেটা আমাদের প্রমাণ চলে এসেছে, প্রমাণিত। এই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, এই প্রমাণটা কিন্তু আমাদের মিলে গেছে। পরে আমরা চলে আসবো 7-এর 2 নম্বর প্রশ্নটা, বরাবর 7-এর 2, 7-এর 2 নম্বরটা। দেখো এক্স এর মান দেওয়া আছে আমাদের, এই যে সমীকরণটা যেটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তাহলে এক্স যখন দেওয়া আছে দেখো, তাহলে আমরা এক্স স্কোয়ার যদি বের করে নিই, আচ্ছা এক্স এর মানটাও আমরা একটু সরল করতে পারবো। তো এক্স এর মান কত আছে, রুট ওভার রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1 আছে। তো এখানে আমরা সরলটা করি, এখানে রুট ওভারটা দিয়ে দিলাম, এখানে হর করণী নিরসন যদি করা হয়, তাহলে দেখো যেটা আছে সেটা তো লিখে দাও। এই দেখো, এবার হরের যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয়, হর করণী নিরসন, যে আমাদের প্লাস দিয়ে গুণ। তার উপরে দেখো এখানে দুজন আছে বলে এই যে এখানে রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? আচ্ছা, এই যে দুটো আছে তার জন্য আমি এই যে রুট 5 প্লাস 1 একটা কিন্তু বেরিয়ে আসবে, এটা এরপর রয়ে যাবে যে রুট 5-এর স্কোয়ার 5 আর 1-এর স্কোয়ার তো 1, এটা কিন্তু এক্স এর মান বের করছি। আচ্ছা, উপরে রুট 5 প্লাস 1 রয়ে গেল, আর এখানে দেখো এটা 4, 5 থেকে 1 বিয়োগ করে 4 পেয়ে যাবা, তাহলে রুট 5 প্লাস 1
আর এখানে 4 এর বর্গমূল এটা 2 পেয়ে যাবা। দেখো x এর মানটা কিন্তু এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা যদি x এর মান হয় তাহলে আমরা এখানে s স্কয়ার মানটা করে নেব। s স্কয়ার মানটা আমরা কিভাবে করব দেখো, এটাকে যদি আমি বর্গ করে দিই, এই যে দেখো s স্কয়ার করে দিই এখানে, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এই যে √5 + 1 তার হোল স্কয়ার, এটা আমাদের 4 হয়ে যাবে, তাই তো? তো এখান থেকে কিন্তু s স্কয়ার মানটা বের করে নিতে পারবো আমরা। তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙালাম, 4টা বসিয়ে দিলাম। এটা 5 প্লাস এটা 2√5 প্লাস এটা 1 পেয়ে যাবা 4, এদিকে 6 প্লাস 2√5 এটা 4। আচ্ছা, উপর থেকে 2 কমন নিয়ে নাও, এটা 3 প্লাস এটা √5 আর এখানে 4, এটা কাটাকাটি করো, এটা 2 পেয়ে যাবা। তাহলে দেখো 3 প্লাস √5 আর নিচে আমাদের কিন্তু 2, এটা কিন্তু কার মান পেলাম, এটা কিন্তু s স্কয়ার মান বের করলাম। এভাবে দেখো x এর মানটা আমরা বের করলাম, এই যে x এর মানও বের করলাম আর s স্কয়ার মান বের করে নিলাম। এবার যেটা রাশি আমাদের বলেছে সেই রাশিটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখো, এই যে আমাদের যে বাম পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা আছে s স্কয়ার মাইনাস x মাইনাস 1, চলো এখানে বসিয়ে দেবো আমরা, তাই তো? তাহলে x এর s স্কয়ার মানটা আমরা বের করলাম, দেখো 3 প্লাস √5/2 মাইনাস, আর x এর মান পেয়েছি √5 প্লাস 1/2 আর মাইনাস 1, s স্কয়ার মান বসালাম, x এর মান বসালাম -1। আচ্ছা, আমরা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিই। 2 লসাগু 3 প্লাস √5, তাহলে এখানে দেখো এটা আমাদের মাইনাস আছে বলে -√5 আর এটা আমাদের -1 হয়ে যাবে, এটা -2 পেয়ে যাবে এখানে। তাহলে এখানে 3, দেখো এখানে আমাদের লক্ষ্য করো এটা কত আসছে, এটা দেখো এদিকে আমাদের +√5 -√5 কেটে যাচ্ছে, আর এটা 3 আর এখানে -1 -2, এটা -3 পেয়ে যাবে, এটা কেটে যাচ্ছে, তাহলে 0/2। তাহলে দেখো এটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে মানটা। ওকে, তার 0 প্রমাণ করতে দেখাতে বলেছিল, আমরা কিন্তু 0 প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। এবার চলে আসবো আমরা 8 দাগের অঙ্কগুলো। 8 এর 1 নাম্বারটা পড়াবো, ঠিক আছে? 8 এর 1টা দেখো, আমাদের x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, তাহলে এই যে আছে এদেরকে প্রমাণ করতে বলেছে। চল, ভালো একটা প্রমাণ আছে। আমার প্রথমে দেখো যেটা আছে x সমান প্রথমটা আমরা টুকে নিচ্ছি, cy আছে প্লাস bz আছে। তা এখন দেখো আমরা করব কি, এই যে y আছে, y এর মান আমার জানা আছে না, তাহলে এখানে এই যে y এর মানটা বসিয়ে দেবো y জায়গায়। y এর মানটা দেখো az প্লাস cx, তাহলে এখানে আমরা লিখবো az প্লাস cx, y জায়গায় y এর মানটা বসালাম, আর এখানে bz রেখে দেবো। z এর মান জানা আছে, z এর মান বসাবো না, শুধু y এর মানটা বসাচ্ছি, ঠিক আছে? একটু সরলটা বুদ্ধি করে করতে হবে। এবার এখানে গুণ করে নাও, এখানে caz প্লাস c স্কোয়ার x পেয়ে যাবা, এখানে bz আছে, এটা bz, তাহলে কিন্তু আমাদের x এর মান। এবার আমরা দেখো x গুলো একদিকে করি, ঠিক আছে? x মাইনাস এটা c স্কোয়ার x, এটা caz প্লাস bz থেকে x কমন নিয়ে নেব, 1 মাইনাস c স্কোয়ার, এখান থেকে আমরা z কমন নিয়ে নেব, তাহলে ca প্লাস b পেয়ে যাব। দেখো এভাবে করে নিলাম। আচ্ছা, এই জায়গায় আমরা করব কি, x/z করে নিচ্ছি আমরা, x/z, তাহলে আমরা এটা পেয়ে যাব ca প্লাস b আর নিচে 1 মাইনাস c স্কোয়ার, এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো আমরা করব কি, এবার z সমান যেটা মান দেওয়া আছে, দেখো z এর মানটা লক্ষ্য করো, যে z সমান bx প্লাস ay, এটা আমরা টুকে নিচ্ছি, z সমান bx প্লাস ay আছে। আমরা এখানে এই যে bxটা রেখে দিচ্ছি, আর এই যে yটা আছে, এই y এর মানটা বসাবো। দেখো y এর মানটা আছে az প্লাস cx, ওকে? তো এখানে কিন্তু y এর মানটা বসিয়েছিলাম, আর এখানেও y এর মানটা বসাবো। এই জিনিসটা মনে রাখবা, প্রথমে x ধরে করবা, তারপর z ধরে, আর y এর মানই বসাবা 2 জায়গায়। তাহলে y এর মানটা যদি বসাই, yটা আছে আমাদের az প্লাস, দেখো আমি এখান থেকে দেখে নিচ্ছি, az প্লাস cx, চলো এখানে যদি সরল করো, x প্লাস এটা a স্কোয়ার z,
এটা সি এ এক্স পেয়ে যাবা। এটা কিন্তু আমাদের জেড এর মান। তাহলে জেডগুলো আমি যদি বাঁদিকে নিয়ে আসি, জেড মাইনাস এটা এ স্কোয়ার জেড, এখানে বি এক্স প্লাস সি এ এক্স পেয়ে যাবা। এখানে জেড কমন নিয়ে নেব, ওয়ান মাইনাস এ স্কোয়ার, এখানে এক্স কমন নিয়ে নাও, এখানে বি প্লাস সি এ পেয়ে যাবা। দেখো আমি এখানে কি করব, এখানেও আমি করার চেষ্টা করব কি এক্স বাই জেড, এক্স বাই জেড করবো। তাহলে আমি আগে এক্স দিয়ে এটা লিখে দিই, আচ্ছা এটাকে সি এ প্লাস বি লিখে দিলাম, আর জেড দিয়ে এটাকে লিখছি। আমি কিন্তু করব এক্স বাই জেড করবো, এই যে এক্স বাই জেড করছি। তাহলে দেখো এক্স এর নিচে জেড নিয়ে আসলাম, তাহলে এখানে এটা রয়ে যাবে, এর নিচে এটাকে নামিয়ে দেব। এই দেখো একে আমি 2 নং নাম দিয়ে দিলাম। এখন এই যে 1 পেয়েছি আর এই যে 2 পেলাম, এবার 1 আর 2 গুণ করে নিব, 1 গুণিত 2 এটা করছি আমরা। তাহলে 1 2 গুণ করে দেখো, সেদিকে আমাদের এক্স বাই জেড ছিল, আবার এটাও এক্স বাই জেড সমান সমান, এই যে এটা এদিকে আমাদের আছে সি এ প্লাস বি 1 নঙে। দেখো এই যে সি এ প্লাস বি বাই 1 মাইনাস সি স্কোয়ার, এই যেটা আমরা বসালাম, এটা সে গুণ হবে এটা, এই যে 1 মাইনাস এ স্কোয়ার বাই সি এ প্লাস বি, এটা গুণ হবে। চলো দেখো লক্ষ্য করো এই পার্টটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে। আর এখানে এক্স এক্স এস স্কোয়ার, জেড জেড স্কোয়ার, এটা 1 মাইনাস এ স্কোয়ার আর 1 মাইনাস সি স্কোয়ার। এই জায়গাটা আমরা করতে পারবো, এটা এই যে এক্স স্কোয়ার বাই এটা 1 মাইনাস এ স্কোয়ার করে দিলাম, এটা যা আসলে এখানে, আর জেড স্কোয়ারটা এখানে রেখে দেবো, পাল্টাপাল্টি করে নেব। এইভাবে বর্জ্য গুণন নিয়ম অনুসারে করা যায়। দেখো এস স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার, জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার, এটাকে এভাবে করে আমি 3 নাম্বার দিয়ে রেখে দিলাম। ওকে, আচ্ছা আবার কাজ শুরু করবো আমরা। আবার দেখো, আবার এক্স সমান সমান নিয়ে নিচ্ছি, যেটা আমাদের ছিল এক্সের মানটা দেখবা এখানে আছে, এক্সের মানটা প্রথমেই লক্ষ্য করো যে এক্স সমান সমান সি ওয়াই প্লাস বি জেড, তাহলে এক্স সমান সমান সি ওয়াই প্লাস বি জেড, এই যে এটা আবার ঢুকে নেব। এবার এখানে দেখো এই জায়গায় করবো কি, প্রথমে ওয়াইয়ের মানটা পুট করেছিলাম না, এখনও ওয়াইয়ের মানটা বসাবো না, এখন জেডের মানটা বসাবো। তারপর জেডের মানটা প্রশ্নে দেখো বি এক্স প্লাস এ ওয়াই আছে, তাহলে জেডের জায়গায় বসাবো পি এক্স প্লাস এ ওয়াই, একদম আগের মতো সরল যেভাবে আমরা করছি, ঠিক আছে। আর যেভাবে 3 নং পেলাম না, একইভাবে আমরা আরেকটা এইভাবে সমীকরণ পাবো এই টাইপের। তাহলে এখানে বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, এটা হচ্ছে এক্স এর মান, আচ্ছা এক্সগুলো একদিকে করবো, এক্স মাইনাস বি স্কোয়ার এক্স সি ওয়াই প্লাস এ বি এটা ওয়াই। পেজ নিয়ে নিই, দেখো এই জায়গায় দেখো, তাহলে এখান থেকে এক্স কমন যাবে আমাদের, তাহলে এক্স কমন নাও 1 মাইনাস বি স্কোয়ার পেয়ে যাবা, এখান থেকে ওয়াই কমন নাও সি প্লাস এটা এ বি পেয়ে যাবা। তাহলে এখানে আমরা এক্স বাই ওয়াই করে দিই, এক্স বাই ওয়াই করে দেব সি প্লাস এ বি, আর এটা 1 মাইনাস বি স্কোয়ারটা নিচে নেমে যাবে। আচ্ছা একে আমি একটা নাম দিয়ে দিই, ঠিক আছে, এটাকে আমরা নাম দিয়ে দেবো, 3 নাম হয়েছে, এটা 4 নং নাম দিয়ে দিই। তারপরে দেখো এরপরে আমরা নিব কাকে নিব, ওয়াই সমান সমান নিব। দেখো ওয়াইয়ের মানটা যদি দেখাই তোমাকে, ওয়াইয়ের মানটা আমাদের এইভাবে আছে এ জেড প্লাস সি এক্স, তাহলে এখানে আমি ওয়াইয়ের মানটা নেওয়ার চেষ্টা করব। ওয়াই সমান সমান আছে এই যে এ জেড প্লাস সি এক্স, ঠিক আছে, ওয়াই সমান সমান নিলাম। এখন এই জেডের জায়গায় মানটা বসাবো, দেখো জেডের মানটা এই যে বি এক্স প্লাস এ ওয়াই, চলো বসিয়ে দেবো আমরা জেডের জায়গায় বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স, ঠিক আছে, কোথায় কোথায় মানটি বসাতে হবে সেটা কিন্তু মনে রাখবো। এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স, এটা কিন্তু কার মান, এটা ওয়াইয়ের মান। আচ্ছা ওয়াইগুলো একদিকে নিয়ে আসি, ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই এ বি এক্স প্লাস সি এক্স
থেকে ওয়াই কমন নিয়ে নেব, 1 মাইনাস এ স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে নাও, এ বি প্লাস সি। তাহলে দেখো আমরা এখানে কি করার চেষ্টা করব, আমরাও এক্স বাই ওয়াই করার চেষ্টা করব। এক্স দিয়ে এটা আগে লিখি, সি প্লাস এ বি করে দিলাম, 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স বাই ওয়াই করবো, এক্স বাই ওয়াই। তাহলে এখানে 1 মাইনাস এ স্কোয়ার সি প্লাস এই যে এ বি করে দিলাম। এটাকে 4 পেয়েছিলাম, এটাকে 5 করে দিই। তাহলে আবার আমরা 4 গুণিত 5 করব, যেভাবে আগে করেছিলাম। তাহলে এক্স বাই ওয়াই, ঠিক আছে, গুণিত এক্স বাই ওয়াই। আর এদিকে দেখো যে 4 নঙের ডান পক্ষটা যে সি প্লাস এ বি বাই 1 মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস বি স্কোয়ার। আর এর দেখো এর 1 মাইনাস এ স্কোয়ার বাই সি প্লাস এ বি। এই যে এটা মিলে গেছে, এটা কেটে যাবে এখানে। তাহলে এটা এস স্কোয়ার বাই এটা ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে একইভাবে দেখো এটা এর নিচে নামিয়ে দেবো, এটাকে 1 মাইনাস এ স্কোয়ার। আর এই যে ওয়াই স্কোয়ারটা এর জায়গায় নিয়ে আসবো, তাহলে এটা এখানে ওয়াই স্কোয়ার করে দিতে পারবো, 1 মাইনাস বি স্কোয়ার। দেখো এটাকে 5 নং তো হয়েছে, এটাকে আমি 6 নং নাম দিয়ে দেবো। এবার এই 6 আর 3 নং দেখো, এই যে আমাদের 3 নং আর এই যে আমাদের 6 নং, তাই তো? এই 3 নং আর 6 নং থেকে প্রমাণটা আসবে। 3 ও 6 থেকে পাই। কীভাবে দেখো তো, একদম দেখো এটা সমান সমান এটা, আবার দেখো এখানে এক্স স্কোয়ার যেটা 1 বাই স্কোয়ার আছে, এটা সমান সমান জেড স্কোয়ার বাই 1 বাই সি স্কোয়ার আছে। তাহলে এই দুটো সমীকরণ থেকে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, এই যে আমাদের এখানে প্রমাণটা আছে না, তাহলে এই প্রমাণটা একদম দেখে দেখে বসিয়ে দেবো এখানে। তাহলে আমি চলো বসিয়ে দিচ্ছি। তাহলে এটা থেকে আমরা লিখে দেবো এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। প্রমাণিত, তাই তো? মানে আমাদের যেটা ছিল দেখো, মানে এই যে 4 নঙে 6 নঙে পেয়েছি, যেরকম 6 নং এটা সমান এটা পেয়েছি, আবার যে 3 নঙে ছিল এটা সমান এটা পেয়েছি। তাহলে এটা এর সঙ্গে সমান, এটা আবার এর সঙ্গে সমান, তার 3 জন কি সমান আছে, তার জন্য এই যে আমরা সমান সমান করতে পারলাম। তাহলে এই যে আমাদের প্রমাণিত। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো এবার আমরা করব 8-এর দাগের 2 নাম্বারটা। দেখো 8-এর 2 নাম্বার প্রশ্নটা। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের আছে এ কিউব প্লাস 3 এ বি স্কোয়ার আছে, আর বি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি আছে, সমান সমান আছে 63 বাই 62। এটা থেকে আমাদের এ এইচ ডি বি এর মানটা বের করতে বলেছে। চলো খুব ভালো প্রশ্ন। দেখো আমরা করব কি, যোগ ভাগ প্রক্রিয়া এখানে আমরা তৈরি করব। যোগ ভাগ প্রক্রিয়াটা কি, দেখো যেটা লব আছে, এই যে আমাদের লবটা, এই লবের সঙ্গে এই হরটাকে যোগ করব। এই যে দেখো একবার লব থেকে হর বিয়োগ, এই যে আমাদের লব থেকে এই হরটা বিয়োগ, এই যে দেখো একইভাবে ডান দিকে করো, এই যে 63 প্লাস 62 আর 63 মাইনাস 62। এই যে এখানে পাশে উল্লেখ করে দিবা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার লক্ষ্য করো এখানে এটাকে সাজাচ্ছি আমি। দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এটা আগে লিখলাম, প্লাস তারপর এটা লিখছি 3 এ বি স্কোয়ার, তারপর প্লাস বি কিউব। দেখো এটা আমাদের একটা সূত্র আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এটাকেও সাজিয়ে লিখি। এ কিউব মাইনাস, এই যে এটা মাইনাস হয়ে যাবে জায়গাটা, মাইনাস 3 এ স্কোয়ার বি, তারপর এটা প্লাস 3 এ বি স্কোয়ার, যেটা মাইনাস বি কিউব পাবা, মাইনাস বি কিউব। দেখো সাজিয়ে লিখলাম। আর 63 আর 62, 63 যোগ করবা, এটা যোগ করে 125, এটা 125, এইদিকে তো 63 থেকে 62 বিয়োগ করে 1, তার মধ্যে রয়ে যাবে শুধু 125 এইদিকে। আর উপরে দেখো
এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, আর নিচে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। এদিকে 125। এটাকে এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল কিউব করে দিলাম, আর 125কে আমরা 5-এর কিউব করে দিলাম। এবার পাওয়ার সমান হলে মূল সংখ্যার সমান লিখে দেব এ প্লাস বি বাই এ মাইনাস বি, এদিকে 5। দেখো এভাবে চলে আসলো না? এখন আবার আমরা যোগভাগ প্রক্রিয়াই লাগাবো। এখানে 1 ধরে নাও। তা দেখো যোগভাগ প্রক্রিয়াটা, লবের সঙ্গে হরটা যোগ বাই, আর লব থেকে হরটা বিয়োগ। এই দেখো এখানে 5 যোগ 1, 5 থেকে 1 বিয়োগ। এখানে বি বি কাটবে, এ আর এ যোগ করে 2a পাবা। এখানে দেখবা এ কেটে যাবে, এটা মাইনাস আর এটা মাইনাস বি, এটা প্লাস বি হয়ে যাবে, এটা প্লাস বি, তাহলে প্লাস 2b পাবা। এদিকে এটা 5 একে 6 পাবা, এটা বিয়োগ করে এটা 4 পেয়ে যাবা। এখানে 2 2 কেটে যাবে। এখানে দেখো এটা কাটাকাটি করে 2 দিয়ে, 2 3 6, 2 দিয়ে 4। তাহলে আমরা লক্ষ্য করো এ বাই বি সমান সমান 3/2 পেয়ে গেলাম। তাহলে অতএব এ ইজ টু বি এর মানটা কত পেয়ে যাবো? 3:2। দেখো এ ইজ টু বি আমাদের যে বের করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবং খুব ভালো একটা প্রশ্ন ছিল। এই যে আমরা কিন্তু করে ফেলেছি। তাহলে এর মানটা কিন্তু আমরা 3:2 পেলাম, 3:2। এরপরে চলে আসবো আমরা 10-এর দাগের প্রশ্নগুলো। দেখো 10-এর দাগের 10-এর 1 নাম্বারটা আমরা করাবো। দেখো 10-এর 1-এর প্রশ্নটা কি বলছে? প্রমাণ করো যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, এটা প্রমাণ করতে বলেছে। খুব একটা ভালো প্রমাণ। চলো দেখো আমি দেখাচ্ছি তোমাদের। তো আমি একটা বৃত্ত তৈরি করবো আগে। এই যে আমাদের একটি বৃত্ত, অর্ধ বৃত্তাংশ বলেছে না, একটা ব্যাস তৈরি করে নাও। এই যে আমাদের ব্যাস, এখানে আমি কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, ও হচ্ছে কেন্দ্রবিন্দু। এই যে অর্ধ বৃত্তাংশ, এটা তো ধরে নিতে পারো অর্ধেকটা বৃত্তাংশ। তাহলে এর অপেক্ষা বৃহত্তর একটা বৃত্তাংশ বলেছে। বৃহত্তর বৃত্তাংশ দেখো আমি এখানে, আচ্ছা এটা ব্যাসটা এ বি নাম দিয়ে দিলাম। এখানে আমি একটা এই যে সি বিন্দু নিয়ে এই যে ওসি যোগ করলাম, আর এখান থেকে তৈরি করব আমি বৃহত্তর বৃত্তাংশ একটা কোণ, এই জায়গা। আর এইদিকে এভাবে যোগ করে দিচ্ছি, এটা আমি নাম দিয়ে দেবো ডি। তাহলে এই যে আমাদের দেখো এই যে সিডিবি কোণটা, এটা হচ্ছে কিন্তু আমাদের যে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা, অর্ধ বৃত্তাংশ বলতে তোমাদের একটু দেখায় আর একটা ছবি এঁকে। এই যে ব্যাস নিয়ে, এটা যদি এরকম ব্যাস হয় না, তাহলে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ, এই যে অর্ধ বৃত্তাংশ কোণ, মানে অর্ধ বৃত্তাংশস্থ কোণ, এটা কি বলা হয়? তাহলে এর অপেক্ষা কিন্তু এই যে এটা কিন্তু বৃহত্তর বৃত্তাংশ আছে, এখান থেকে যে কোণটা নিয়েছি আমি, তাই তো, এই সি বিন্দুটা। তাহলে বৃহত্তর বৃত্তাংশ বলতে দেখো এখানে এ বি যে চাপটা আছে না, বৃত্তচাপটা, তার চেয়ে এখানে এই যে আমাদের সিবি চাপটা কিন্তু বড় চাপ আছে। তাহলে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ যেটা সিডিবি, এই কোণটা আমাদের দেখাতে হবে সূক্ষ্ম কোণ, তাই তো। সূক্ষ্ম কোণ মানে কি? এটাকে আমাদের যেটা প্রমাণ করতে হবে, যে এখানে যদি বলি যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? যে এই যে সি ডি বি কোণটা আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট দেখাতে হবে। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। এটা কিন্তু আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে, তাই তো। তা দেখো আমি প্রমাণটা কিভাবে নিয়ে আসছি। প্রমাণ, খুব ভালো একটা প্রমাণ আছে। দেখো আমরা দেখো এই যে এ ও বি যে কোণটা আছে, এ ও বি হচ্ছে সরল কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে যদি আমি কোণ দেখাই এ ও বি সরল কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণ 180 ডিগ্রি হয়। তাহলে এখানে বিওসি কোণটা, এই যে বিওসি কোণটা, এই কোণটা কিন্তু আমাদের কি হবে? 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। তোমরা বুঝতে পারছো এই কোণটা, বিওসি কোণটা হবে 180 ডিগ্রির চেয়ে ছোট কোণ হবে। চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা এখানে একটা পি নিয়ে নিলাম, মানে এই যে বিপিসি চাপ। তাহলে আমি এখানে বলবো এই যে বিপিসি চাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে বিপিসি
চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের বিওসি এবং বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা হচ্ছে আমাদের সিডিবি। আমরা কি জানি? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ এই বিওসিটা, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ বিওসিটা হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, 2 কোণ সিডিবি হয়ে যাবে আমাদের। এটা একটা উপপাদ্য আছে, এটা আমরা করতে পারবো। আচ্ছা, আমরা যেটা বললাম, যেহেতু আমরা এটা জানলাম যে কোণ বিওসিটা কার চেয়ে ছোট, বিওসিটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে ছোট, এই যে এখানে, তাহলে এর মান তো হচ্ছে এটা। তাহলে কোণ বিওসি জায়গায় আমরা এটা লিখতে পারবো 2 কোণ সিডিবি। তাহলে চলো এটা বসিয়ে দেবো এখানে, 2 কোণ সিডিবি। তাহলে এটাও ছোট হয়ে যাবে। এটা যেহেতু 180 ডিগ্রি ছোট হয়, তাহলে এটাও আমাদের 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। আমরা উভয় পক্ষে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে সিডিবি কোণটা আমাদের দেখো 2 দিয়ে ভাগ করে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো সিডিবি কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে এই যে আমাদের দেখো বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা কি হয়ে গেল আমাদের 90 ডিগ্রি চেয়ে ছোট হলো না, সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটা বলতে পারবো প্রশ্নে যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, তাই তো? তাহলে আমাদের এখানে তোমরা যেটা আছে এটা লিখে দিবা যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি পেলাম আমরা? সূক্ষ্মকোণ পেয়ে গেলাম, সূক্ষ্মকোণ। ওকে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণটা দেখিয়ে দিয়েছি। দেখো পরের প্রশ্ন দেখো, 10-এর 2 নম্বরটা এবার করাবো তোমাদের। 10-এর প্রয়োগগুলো আমরা কিন্তু ছাড়বো না, ঠিক আছে? বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে থাকলেও করাবো। 10-এর 2-এর প্রশ্নটা দেখো। 10-এর 2 নম্বর প্রশ্ন কি বলছে চলো পড়ি। বলছে অকেন্দ্রীয় বৃত্তের এএম আর এএন দুটি যে এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। প্রমাণ করো যে ও পি এ কিউ বিন্দু 4টি সমবৃত্তস্থ, তাই তো? সমবৃত্তস্থ প্রমাণ করতে বলেছে। দেখো খুব একটা ভালো প্রশ্ন। তো 10-এর এটা আমরা 2 নম্বরটা করাবো। আমরা তার আগে একটা বৃত্তের ছবি তৈরি করবো এখানে। এই যে আমাদের বৃত্তের ছবি, এখানে দুটি যে বলেছে এ এম আর এ এন। চলো আমরা দুটি যে তৈরি করি। আমি একটি যে এখানে তৈরি করছি, দেখো এইভাবে, এটাকে আমি নাম দেব এ এম, আর একটা যে তৈরি করছি এ এন, এটা হচ্ছে আমাদের এ এন, দুটি যে। আর এখানে আমি একটা কেন্দ্রবিন্দু নিয়ে নেব, বৃত্তের কেন্দ্রবিন্দু ও কেন্দ্রবিন্দু। এবার যেটা প্রশ্ন বলেছে এম যে এর মধ্যবিন্দু বলেছে পি বলেছে, দেখো প্রশ্নে যেভাবে বলছে সেভাবে ছবি তৈরি করে নিচ্ছি। আর এ এন যে এর মধ্যবিন্দু আমাদের বলেছে কিউ বলেছে, এই দেখো বাস এভাবে প্রশ্ন বলেছে। আর এই যে বিন্দুগুলো যা দেখতে পাচ্ছ, ও পি এ কিউ, এই 4টি বিন্দু সমবৃত্তস্থ দেখাতে বলেছে। তাহলে আমাদের এখানে অঙ্কন হবে, আমরা এই যে ও পি যোগ করব, আর এখানে আমাদের ও কিউ যোগ করব। এই যে ও পি এ কিউ সমবৃত্তস্থ প্রমাণ করে দেখাতে হবে। সমবৃত্তস্থ প্রমাণ দেখানোর জন্য আমরা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ যেটাকে বলবো, যে এক জোড়া বিপরীত কোণ যদি আমরা 180 ডিগ্রি দেখাতে পারি না, তখনই আমরা বলে দিতে পারবো যে সমবৃত্তস্থ কোণ। দেখো এই দুটো কোণের যোগফল কিন্তু আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো, তাই আমাদের প্রমাণটা হয়ে যাবে খুব সহজে। তাহলে দেখো তো এই দুটি কোণের যোগফল কি করে দেখাতে পারবো। দেখো আমাদের এই যে দেখো এই যে পি বিন্দুটা আছে, তাহলে আমাদের এটা কি, এই যে ওপিটা কেন্দ্রগামী ব্যাসার্ধ, ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ, সেই যেটিকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে আমাদের এখানে ওপিটা লম্ব হয়ে যাবে এ এম এর পর। এটা কিন্তু জানতে হবে, আমাদের একটা উপপাদ্য আছে। এই তোমাদের ক্লাস 10 বইটা যে আছে, প্রথম যে জ্যামিতিক যে অধ্যায়টা আছে, ঠিক আছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, সেখানে তোমরা উপপাদ্যটা পেয়ে যাবা। এটা সম্ভবত উপপাদ্য 32 হতে পারে, 32 বা 33 যে কোনো একটা উপপাদ্য আছে। তাহলে
এইভাবে হলে পরে ওপিটা এম লম্ব, তাহলে আমরা এই কোণটা মানে ওপিএ এই কোণটা কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি, 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। একইভাবে দেখো তো, এটা আমাদের মধ্যবিন্দু, তাহলে আমাদের এ কিউ সমান সমান কি কিউ এন হয়ে যাবে। তাহলে এই যে দেখো, এই যে ব্যাস নয় এরূপ কোনো কেন্দ্রগামী সরলরেখা সেই যেটিকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এখানে কি হবে, এই ওপিটা এ এন এর পর লম্ব হবে। তাহলে এখানে ও কিউটা মানে এই ও কিউটা লম্ব হবে কার পর, এ এন এর পর, তাই তো, যেহেতু আমাদের এ কিউ সমান সমান কিউ এন আছে, সমদ্বিখণ্ডিত করেছে এই যে ও কিউটা। তাহলে আমাদের কি হবে, এটা ও কিউ এ কোণটা, ও কিউ এ কোণটা, এই কোণটা কিন্তু আমাদের কত, 90 ডিগ্রি পেয়ে যাবো না। তাহলে আমরা লক্ষ্য করো, এই যে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজের মানে ও পি এ কিউ, এই চতুর্ভুজের যে বিপরীত কোণ মানে ও পি এ কোণটা প্লাস আর ও কিউ এ এটা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মিলে আমাদের কত আসছে দেখো তো, যোগ করে পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই যে বিপরীত কোণ, চতুর্ভুজের বিপরীত কোণ আমরা দেখাতে পারলাম 180 ডিগ্রি পরস্পর সম্পূরক। তাহলে আমরা কিন্তু বলতে পারবো এখন যে, অতএব বলতে পারবো যে ও কমা পি কমা এ কমা কিউ, এই যে 4টি বিন্দু বলেছিল, এই 4টি বিন্দুকে আমরা বলতে পারবো সমবৃত্তস্থ। 4টি বিন্দু সমবৃত্তস্থ, এটা কিন্তু আমাদের প্রমাণিত, প্রুভড। এইভাবে কিন্তু আমরা প্রমাণটা করে নিতে পারবো। এই প্রমাণটা কিন্তু তোমাদের বই থেকেও আছে, দেখো 168 পেজে তোমরা চলে আসবা। দেখো এখানে কিন্তু আমি একটু ভালো করে তোমাদের বলে দেবো যে এভাবে কিন্তু দেখো একই প্রমাণটা করেছে, একটু চেঞ্জ করেছে। এখানে এপি আছে, এ এম ছিল, এটা এ এন ছিল, শুধু একটু নামগুলো চেঞ্জ করেছি, কিন্তু একই প্রমাণ বলেছে। তোমরা প্রয়োগ 8 থেকে 168 পেজ থেকে এখান থেকে তোমরা ভালো করে গুছিয়ে লিখতে পারবা। আমি তো প্রমাণটা বুঝিয়ে দিলাম তোমাদের। পরের প্রশ্ন আমরা চলে আসবো, দেখো 387 পেজে চলে এসো। এই পেজের আমরা 12 দাগের অঙ্কগুলো দেখে নেব। দেখো এখানে 12-এর 1 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো 12-এর 1-এর প্রশ্নটা আছে, আমাদের cos থিটা প্লাস sec থিটা 2 দেওয়া আছে। তাহলে এই রাশিটার মান বের করতে বলেছে। cos থিটা প্লাস sec থিটা আমাদের 2 আছে। তা দেখো এখান থেকে cos থিটা আর sec থিটার মানটা আমরা কিন্তু বের করতে পারবো। কিভাবে, দেখো cos থিটা sec থিটাকে 1/cos থিটা করতে পারবো, ভগ্নাংশে যোগ বিয়োগ করো, cos থিটা লসাগু, এটা cos থিটা গুণ হয়ে cos স্কয়ার থিটা হয়ে যাবে। এটা cos থিটা মিলে গেছে বলে এটা 1 নামাতে পারবা, 2। এবার কোনাকুনি বর্গগুণ করো, দেখো এখানে নিচে কিছু নেই, 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ, মানে cos স্কয়ার থিটা প্লাস 1, এটা 2 আর এই যে cos থিটা মানে এটা 2 cos থিটা পেয়ে যাবে। সবাইকে বাদ দিকে যদি নিয়ে আসি, cos স্কয়ার থিটা এটা আগে নিয়ে আসবো, -2 cos থিটা আর প্লাস 1টা আমরা বসিয়ে দিলাম। এটাকে যে পূর্ণ বর্গাকারে সাজাই, cos থিটাটাকে আমরা a ধরবো, a স্কয়ার -2a হচ্ছে cos থিটা, b আমরা 1 কে b নিয়ে নেব, প্লাস 1 এর স্কয়ার। ওকে, এই যে এইদিকে তো আমাদের 0 আছে, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, a হচ্ছে cos থিটা, b হচ্ছে 1। তাহলে আমরা এখানে cos থিটা মানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র হলো 0। দেখো এখানে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে দেখো আমরা আমাদের এদিকে 0 আছে বলে আমরা বর্গটা উঠাতে পারবো। তাহলে cos থিটা সমান 1 হয়ে যাবে। দেখো cos থিটার মানটা কিন্তু আমরা বের করলাম। এখান থেকে sec থিটার মানটা পেয়ে যাবো না, 1/sec থিটা, cos থিটাকে 1/sec থিটা লিখতে পারবো 1। তা দেখো আমরা এখানে এই যে দেখো বর্গগুণ করে নাও, তাহলে এখান থেকে sec থিটার মানটা কিন্তু 1 পেয়ে যাবো। এই যে দেখো এই দুটো মান আমরা কাজে লাগাবো। আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে, চলো আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে দেখো
এই যে এই রাশিটার মান বের করতে বলেছে, মানে আমাদের আছে cos টু দি পাওয়ার 11 থিটা আছে আর sec টু দি পাওয়ার 11 থিটা আছে, তাই তো? আচ্ছা, cos থিটার মানটা আমরা কত পেয়েছি? 1 পেয়েছি না, যেটা বের করলাম। এই যে cos থিটার মান 1, sec থিটার মান 1, তাহলে cos থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, পাওয়ার 11। sec থিটার মান 1, পাওয়ার 11। 1 এর পাওয়ার যাই থাক না কেন 1ই হয়, এখানেও 1ই পেয়ে যাবো। এক এক যোগ করে তোমরা কত পেয়ে যাবে? 2। তো দেখো এই রাশিটার মান কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো আমরা চলে আসবো 12-এর 2 নম্বর প্রশ্নটা। 12-এর 2 এর প্রশ্ন কি বলছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিই সমান সমান বিসি হয়। এই যুক্ত করে ত্রিভুজ এসিই এর কোণগুলির বিদ্যমান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা ছবিটাকে প্রশ্নটা ভালো করে বুঝবো। তাহলে এখানে এবিসি সমবাহু ত্রিভুজ আছে, এই যে আমাদের সমবাহু ত্রিভুজ এ বি সি। সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তারপর বলেছে বিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, এটাকে ই অবধি বাড়ানো হয়েছে কিভাবে? যাতে এই যে সিইটা সমান বিসি হয়, মানে বিসি যতটা হবে ততটা সিই হবে, এভাবে সমান বলে দিয়েছে। আর এই যুক্ত করেছে এখানে, আমরা এখানে এই যুক্ত করে দেব, এই যে এই যুক্ত করে দিলাম। তাহলে দেখো এখানে বি আমাদের সরলরেখা, তাহলে এই কোণটা পেয়ে যাবো না, দুজন মিলে 180 ডিগ্রি, তাই এটা 60 ডিগ্রি হলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করো, 120 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা কোন কোণটা পেয়ে গেলাম? এসিই, এই কোণটা কিন্তু আমরা 120 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, এবার লক্ষ্য করো এ বাহুর সঙ্গে এ বাহু সমান, তাই তো? মানে এটা যদি এক্স হয়, তার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এক্স হবে, তাই এটাও এক্স, তাহলে এটা এক্স, এটা এক্স। তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটি কোণও সমান হবে না। এই যদি একাই 120 ডিগ্রি, এরা দুজন মিলে হবে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি তার অর্ধেক করে হবে 30 ডিগ্রি করে, তাহলে এই দুটি কোণের মান 30 ডিগ্রি। দেখো আমাদের যে ত্রিভুজ এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে দেখো এসিই ত্রিভুজের প্রত্যেকটা কোণের ষষ্ঠীক মান পেয়ে গেছি। তাহলে আমরা 30 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করব, এর বৃত্তীয় মান 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান। দেখো যে কোণের বৃত্তীয় মান জানতে চাইবে তাকে পাই/180 ডিগ্রি দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? তখনই বৃত্তীয় মান পেয়ে যাবা। তাহলে এখানে 0 ডিগ্রি কেটে দিলাম, 3 6 18, তাহলে এটা পেয়ে গেলাম পাই/6। এবার আমরা এই যে 120 ডিগ্রি এর বৃত্তীয় মানটা বের করব, তাহলে 120 ডিগ্রিকে গুণ করব পাই/180 ডিগ্রি দিয়ে। 0 ডিগ্রি কাটালাম, এখানে 6 দিয়ে 6 দিয়ে 12 আর 6 3 18, তাহলে এখানে আমরা 2π/3 পেয়ে যাব। তাহলে দেখো আমাদের যে ত্রিভুজ বলেছিল, অতএব ত্রিভুজ এসিই ত্রিভুজ এসিই এর কোণগুলির বৃত্তীয় মান যে বের করতে বলেছিল, দেখো দুটো কোণ তো আমরা পাই/6 পেয়ে গেছি, পাই/6, আর একটা পেলাম 2π/3। এখানে সি দিতে পারো, সি এর রেডিয়ানে বোঝাই, ঠিক আছে? সি দিলেও হবে, সি না দিলেও হবে। আচ্ছা 12 এর আমরা দেখো 12 এর এক একটা করালাম, 2 একটা করালাম, 12 এর 3 নম্বরে দেখো, 12 এর 3 নম্বর আলফা প্লাস বিটা। এই যে আলফা ও বিটা পরস্পর দুটি পূরক কোণ হলে প্রমাণ করতে বলেছে এটা। আলফা প্লাস বিটা যদি পূরক কোণ হয়, তাহলে আলফা প্লাস বিটা এদের যোগফলটা 90 ডিগ্রি হবে, একে পূরক কোণ বলা হয়। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। আচ্ছা আমরা এখানে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষটা আমরা লিখব। আচ্ছা ডান পক্ষটা কত আছে? √r। আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে বিটার মানটা যদি বের করে নিই, তাহলে বিটার মানটা কত পাবো? 90 ডিগ্রি মাইনাস আলফা পেয়ে যাবে না? তাহলে এখানে আছে cos আলফা বাই সাইন বিটা মাইনাস cos আলফা সাইন বিটা, এভাবে ডান পক্ষটা আছে। এই ডান পক্ষটাকে আমরা সাইন আলফা নিয়ে আসবো প্রমাণ করে। বিটার মানটা বের করেছি, বিটার জায়গায় বিটার মানটা পুট করে দেবো, cos আলফা হয়ে গেল সাইন, দেখো বিটার জায়গায় আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, এই যে মানটা বের করলাম,
আর এখানে কস আলফা সাইন, এখানেও আমরা বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো কস আলফা, আর এটা দেখো এটা পেয়ে যাবা সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে থিতা ধরে এটাকে, তার কস থিতা পাবা, এটা মানে কস থিতা বলতে আলফা, এটা কস আলফা। আর এখানেও দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, একইভাবে কস আলফা পাবা, এখানে ইন্টু কস আলফা। কস কস কেটে গেল, তাহলে এটা কেটে গেল মানে এখানে 1, আর এটা কস আলফা গুণ করে কস স্কোয়ার আলফা। আর তোমাদের বলবো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটা কিন্তু পেয়ে যাবা সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার পাবা না, সাইন আলফা পাবা, তাই তো? কারণ তোমাদের বলবো যে এই যে দেখো একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার থিতার মানটা বের করবো 1 মাইনাস কস স্কোয়ার থিতা, তাহলে সাইন থিতার মানটা কত হবে রুট ওভার 1 মাইনাস কস কস স্কোয়ার থিতা হবে না। তা দেখো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফার মানটা তোমরা পেয়ে যাবা সাইন আলফা। এটাই আমাদের কি ছিল, এটা আমাদের ছিল বাম পক্ষ ছিল আমাদের, দেখো বাম পক্ষ, এটা আমাদের প্রমাণ চলে এসেছে। এরপরে আমরা চলে আসবো 13 দাগের প্রশ্ন। 13-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, এটা প্রশ্ন কিন্তু বই থেকেই পেয়ে যাবে, এটা বইয়ের প্রশ্ন আছে, তোমরা এটা পারবা। আমরা চলে আসবো 13 2 নম্বরটা, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। 13-এর 2 নম্বরটা, চলো প্রশ্নটা পড়া যাক কি বলছে। 300 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা, এই যে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে নির্ণয় করি, যার উত্তরের মানটা দেওয়া আছে। আচ্ছা দেখো ভালো প্রশ্ন, চলো ছবি এঁকে তোমাদের প্রশ্নটা ভালো করে বোঝাই। আমাদের এখানে একটা নদী আছে না, দেখো আমি এভাবে একটা ধরো তোমাদের এই যে একটা নদী এভাবে দেখালাম, তো এক জায়গায় আমি নদীর যে ঘাট আছে সেটা আমরা এ বিন্দুতে একটা নদীর ঘাট বুঝালাম, যেখান থেকে দুটি নৌকা দুই দিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে আসছে এদিকে আসছে। একটি নৌকা প্রথম নৌকাটি ধরো এভাবে করে আসছে, এভাবে আসছে, আর নদীর যে চওড়া আমি চওড়াটা এভাবে দেখালাম, এখানে আমি পি নাম দিয়ে দিলাম। আর এখানে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের এ বি, একটি নৌকা এ বি বরাবর আসছে, যেটা ও পারের সঙ্গে, এটা দেখো এ পার আর ও পার, এই যে দুটি পার আছে, এটা কিন্তু আমাদের নদী চলে গেছে এভাবে, তাই তো? তাহলে ও পারের সঙ্গে আমাদের 60 ডিগ্রি কোণে বলেছে, তাই যে প্রথম নৌকা বলে দিয়েছে যদি ওপারে যাওয়ার জন্য রওনা দিল, যদি প্রথম নৌকাটি, এই যে প্রথম নৌকাটি আসছে এ বি বরাবর, এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে, এই যে এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় নৌকাটি লক্ষ্য করে, দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে করে চলে, এখানে বোঝার ব্যাপার আছে। দ্বিতীয় নৌকাটি যে এদিকে যাচ্ছে না, তাহলে এই প্রথম যে নৌকাটি যাচ্ছিল যে গতিপথটা এর সঙ্গে 90 ডিগ্রি কোণে যাবে, মানে তোমাদের দেখো বুঝাবো আমি, এই যে এদিকে গেছে এই জায়গায়, মানে যে সি বিন্দুতে এসেছে, মানে প্রথম নৌকা যে গতিপথ এ বি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে, কোন কোণটা বিএসি কোণটা, মানে তোমাদের এখানে বলবো যে প্রশ্নে যেটা বলেছে, তাহলে বিএসি কোণটা আমাদের এখানে আছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এবিসি ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা তোমরা বুঝতে পারছো কত হবে, এটা 90 ডিগ্রি হলো পরে দুজনে মিলে 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এ হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। দেখো এই কোণটা কিন্তু আমরা 30 ডিগ্রি তৈরি করতে পারলাম। তাহলে আমরা এই যে এ সি এসি পি যদি বলি, আমরা এসি বি আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, প্রশ্নে কিন্তু এটা বলেছিল প্রথম নৌকার গতিপথের সঙ্গে লম্বভাবে 90 ডিগ্রি কোণ করে কিন্তু দ্বিতীয় নৌকাটি যাচ্ছে ওপারে, এই বিন্দুতে মিলিত হলো। তাহলে আমাদের কি বলেছে, এই যে দুটি নৌকা বি বিন্দুতে একটি নৌকা আছে আর সি বিন্দুতে একটি নৌকা আছে, আমাদের এখানে এই যে বিসি দুটি নৌকার মধ্যে দূরত্ব এটাই কিন্তু বের করতে বলেছে। আর এখানে এপি যেটা আছে, এপি হচ্ছে আমাদের নদীটির চওড়া, এই যে নদীটি কতটা চওড়া আছে, এই যে আমরা করবো এখানে নদীর চওড়া,
এই যে যেটা কিন্তু আমাদের বলে দিয়েছে, এই যে 30 মিটার চওড়া নদী। তাহলে এখানে আমাদের কিন্তু এপিটা আছে 30 না সরি 300 মিটার আছে, 300 মিটার চওড়া আছে, 300 মিটার নদীটি চওড়া আছে। তাহলে এই দেখো প্রশ্নে যেভাবে বলেছিল এইভাবে কিন্তু আমাদের ছবিটা তৈরি হবে। তাহলে লক্ষ্য করো এখানেও তো আমাদের সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আমরা যে ত্রিভুজ এপিবি, এই ত্রিভুজের সাপেক্ষে, মানে এখানে সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি এপিবি এর কোণ এবিপি সমান সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে দেখো আমাদের এই কোণের সাপেক্ষে বিপিটা ভূমি, এপিটা লম্ব। আমরা লম্ব বাই অতিভুজ দেখাচ্ছি আমরা, এই যে এপি লম্ব বাই অতিভুজ, অতিভুজ কিন্তু এবি, লম্ব বাই অতিভুজ সাইন 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে এপি যেটা, এই যে এপিটা কিন্তু আমাদের 300 মিটার আছে, এপির জায়গায় আমি 300 মিটার লিখে দেব। আর এখানে আমাদের এবি আর সাইন 60 ডিগ্রির মানটা হয় √3/2। এবির মানটা বের করে নেব। তো এখানে √3 এবি বর্গমূল করলে এটা হয়ে যাবে কত, এটা হবে আমাদের 600। তাহলে এবিটা হয়ে যাবে 600/√3। আচ্ছা এবি সমান সমান, এটাকে আমি একটু সরল করে নিই, 600 √3 গুণিত √3, মানে √3 দিয়ে গুণ, মানে হর করণে নিরসন করছি। 600 √3, এটা আমরা √3 এটা 3 পেয়ে যাবো, 3 দিয়ে কাটাকাটি করলে এটা 200 পেয়ে যাবো। তাহলে এবির মানটা আমরা বের করলাম 200 √3 মিটার, যে এম দিয়ে আমি মিটার লিখলাম, ঠিক আছে, এত মিটার। একইভাবে কিন্তু এই ত্রিভুজ থেকে আমরা বের করে নেব কার মানটা, এসির মানটা বের করব, ঠিক আছে। যেহেতু আমাদের এবিসিটা সমকোণী ত্রিভুজ, এবি আর এসি বের করে নেব, এবি আর এসি পেয়ে গেলেই বিসি পেয়ে যাব। চলো আমরা লিখব আবার সমকোণী ত্রিভুজ এপিসি নেব, ত্রিভুজ এপিসি এর কোণটা নিব আমরা এসিপি, এটা আমাদের এ আছে, ওকে, এসিপি 30 ডিগ্রি এর সাপেক্ষে এখানেও আমরা দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের ভূমি হবে পিসিটা, আর এপিটা লম্ব। আমরা লম্ব বাই অতিভুজ দেখাবো, লম্ব বাই অতিভুজ যেটা হচ্ছে এপি বাই এসি, লম্ব বাই অতিভুজ সাইন হয়, লম্ব অতিভুজের অনুপাতটাকে সাইন বলা হয়, সাইন 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। আচ্ছা এপি তো এখানে আমাদের 300 মিটার, আর এসির মানটা বের করব সাইন 3 ডিগ্রির মানটা 1/2। তাহলে এসির মানটা দেখো এটা হবে আমাদের 600 মিটার, তাই তো। এবার দেখো সমকোণী ত্রিভুজ, এবার আমরা দেখো লিখব সমকোণী ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে, এর অতিভুজটা কিন্তু বিসি আছে, অতিভুজ বিসি। তাহলে অতএব অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা তোমরা জানো। তাহলে এখানে সরল করব, এবি আমরা কত পেয়েছি, এবি হচ্ছে 200 √3 তার হোল স্কোয়ার, আর এসি হচ্ছে 600 তার হোল স্কোয়ার। সেটা যেহেতু ভাঙাই, এটা হবে আমাদের দেখো 2 এর বর্গ 4, আর এদিকে 4টা শূন্য হয়ে যাবে, এদিকে √3 স্কোয়ার 3 হবে, 6 এর বর্গ 36, আর দেখো দুটো শূন্যের বর্গ 4টা শূন্য করে দিবা, এইভাবে বর্গটা ভাঙাতে পারবা সহজেই। এটা হয়ে গেল 12, 4টা শূন্য, এখানে 36, 4টা শূন্য, 12 36 যোগ করলে 48 হবে, 48, 4টা শূন্য। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের বিসি স্কোয়ারের মান। তাহলে বিসির মানটা কত হবে, √48, 4টা শূন্য। দেখো একে যদি একটু সাজাই আমরা, 16 গুণিত 4, 16 4 48, আর এই শূন্যগুলোকে দেখো আমি করে দিলাম এটা 10,000। তাহলে এখানে দেখো
আচ্ছা 16 4 হবে না, এটা 3 হবে, এটাকে হ্যাঁ এটা 3 করে নাও। 16 3 48 হয়, এটা 4টাকে 3 করবা, 16 3 48। আচ্ছা 16 বর্গমূল হবে 4, আর এর বর্গমূল করা যাবে, এটাকে তোমরা 100 করতে পারবা, 3টা কিন্তু থেকে যাবে 3টা। তাহলে এটা আমাদের দেখো কত আসলো, 400√3, তাই তো? আচ্ছা তাহলে বিসির মান কিন্তু আমরা এটা পেয়ে গেছি 400√3। এবার দেখো আমাদের যেটা বলেছে এখানে √3 মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে। দেখো এই যে বিসি সমান সমান 400√3 মান কত বলেছে, 1.732, প্রায় দিয়ে মানটা বলেছে, প্রায় লিখবা। তাহলে এটা যদি গুণ করো না, এটা কিন্তু গুণ করে পেয়ে যাবা 692.8 এত মিটার, তো মিটার প্রায়। তাহলে আমাদের যে বলেছিল নৌকা দুটির মধ্যে যে দূরত্ব, সেই নৌকা দুটির মধ্যে দূরত্ব কিন্তু এটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব একটা ভালো প্রশ্ন ছিল, দেখো অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে নৌকা দুটির মধ্যে যে দূরত্ব জানতে চেয়েছিল, কত পেলাম অ্যান্সারটা, 692.8 মিটার, মিটার প্রায় দিবা, প্রায়। আচ্ছা এবার আমরা চলে আসবো পরের অঙ্কগুলো। চলো এবার 14 দাগের অঙ্কগুলো। 14-এর 1 নম্বরটা দেখো, 70 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। শঙ্কুটির উচ্চতা ও পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা এখানে যে অর্ধগোলক আছে, এই যে অর্ধগোলকের আমাদের চিত্রটা, এটা আমাদের বাটি। তাহলে কি বলেছে, এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরপর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছে। ধারক ব্যাসার্ধ, তাই তো? এখানে শঙ্কু তৈরি হয়েছে জিনিসটা, মানে প্রশ্নটা এমনভাবে করেছে, বুঝা যাচ্ছে না যে এটা ঠিক আছে প্রশ্নটা, ভুল আছে প্রশ্নটা। তাহলে আমি পরবর্তীতে অঙ্কটা চেক করব, যদি প্রশ্নটা ঠিক থাকে তাহলে আমি পরের ক্লাসে কোনো একটি ক্লাসে অঙ্কটা আমি করিয়ে দেবো। তোমরা কমেন্টে জানাবা এই প্রশ্নটি ঠিক আছে না ভুল আছে। আমরা চলে আসবো 14-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো 14-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে। 14-এর 2 প্রশ্নটা বলছে, একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তাকার কাঠের লগ তৈরি করতে তাতে কত পরিমাণ কাঠ লাগবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে যখন লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িটির দৈর্ঘ্য 32 মিটার এবং ব্যাস 16√2 সেমি বলে দিয়েছে। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে গুঁড়িটির দৈর্ঘ্য বলেছে, যেটা হচ্ছে গুঁড়িটির উচ্চতা, যে গুঁড়িটি যেটি বলেছে না, গুঁড়িটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এইচ 24 মিটার। আচ্ছা মিটার সেমি এককটা আছে, তা আমরা এক কাজ করি, ডেসিমি করে নিই দুটোকেই, তাই তো? ঘন ডেসিমি আসবে। তাহলে এখানে মিটারকে যদি আমরা ডেসিমি করি তাহলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। সে 10 দিয়ে গুণ করলে আমাদের মিটারটা কি হয়ে যাবে, ডেসিমি হয়ে যাবে। মেট্রিক পদ্ধতি তোমাদের জানতে হবে, মিটার থেকে ডেসিমিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয় মিটারকে, ঠিক আছে? আচ্ছা এরপর এখানে ব্যাস বলেছে, এবং ব্যাস, সেই গুঁড়িটির ব্যাস বলেছে, ব্যাস বলেছে কত, 16√2 সেমি। আচ্ছা ব্যাসকে আমরা ব্যাসার্ধ করে নেব, ব্যাসার্ধ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 16√2 সেমি বা 2, তাহলে এটা কাটাকাটি করো, 8√2 সেমি। এখানে সেমিকে ডেসিমি করে নেব, তাহলে 8√2/10 ডেসিমি হয়ে যাবে আমাদের। ওকে, তা দেখো আমরা এককগুলোকে ডেসিমিতে করে নিলাম। এখন দেখো আমি ছবিটা তৈরি করছি। দেখো আমাদের যে কাঠের গুঁড়িটি আছে না, এভাবে আছে, চঙাকৃতি তৈরি আছে আমাদের। এভাবে কিন্তু একটি কাঠের গুঁড়ি আছে,
আর সেই কাঠের গুঁড়ি থেকে আমাদের কি বলেছে দেখো, আমাদের একটি কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তাকার কাঠের লগ কেটে নেবে। এখান থেকে আয়তাকার কাঠের লগ কাটবে। এভাবে আমাদের একটি আয়তাকার কাঠের লগ কাটবে। মানে এই যে আমাদের এখানে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে ছবিটা আমি দেখো এই তলটাকে আমি এখানে দেখাচ্ছি, এটা কিন্তু বৃত্তাকার তলটা আছে। আর যে কাঠের লগ দিয়ে কাটবে না, সেটা বর্গাকার প্রস্থচ্ছেদ পড়েছে, একটা বর্গক্ষেত্র কিন্তু এখানে তৈরি হবে এই জায়গাটা, আমি এখানে দেখালাম। তাহলে দেখো আমরা কিন্তু এর ব্যাস তো পেয়ে গেছি, যে ব্যাসটা, তাহলে এই যে গুড়ির ব্যাস, তাই না, গুড়ির ব্যাস যত হবে কর্ণের দৈর্ঘ্য কিন্তু সেটাই হবে, এটা কিন্তু মনে রাখবা, তাই তো। তাহলে এখানে যদি আমরা বলি যে কর্ণের দৈর্ঘ্যটা কত, কার, এই যে লগের লগের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, কর্ণের দৈর্ঘ্য সেই গুড়ির ব্যাসটা আমরা পেয়েছিলাম দেখো 16√2 সেমি। তাহলে এখানে আমাদের একে ডেসিমে করতে গেলে আমরা 10 দিয়ে ভাগ করব, তাই তো, এই যে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে 16√2/10, এই যে দেখো। তাহলে এই মানটাকে আমরা কি করব, লগের কর্ণ মানে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য, তাহলে এখানে যেহেতু কর্ণের মানে ধারটাকে যদি আমরা এ ধরে নিই, মানে এই যে বর্গাকার প্রস্থচ্ছেদের ধারের দৈর্ঘ্য এ ধরে নিলে পরে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে, a ইন্টু √2, এটা আমরা জানি, √2a দিয়ে দিলাম আমরা, এদিকে এটা করি, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটাই কিন্তু আমাদের এই যে 16√2/10। এখানে √2 কেটে দাও, তাহলে এর মানটা কত পেয়ে যাবো আমরা, এর মানটা পেয়ে যাব এই যে 16/10, এটা কিন্তু আমাদের ডেসিমিতে আসবে, সব ডেসিমি করে নিয়েছি 10 দিয়ে ভাগ করে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা এখন লগের আয়তন বের করব। এই যে লগটি ছিল, যেটা হচ্ছে আমাদের দেখো দৈর্ঘ্যটা শুধু আছে, লম্বাই দৈর্ঘ্যটা যেটা আমরা বের করে নিয়েছি, দৈর্ঘ্যটা বের করেছি এই যে 24 ইন্টু 10 ডেসিমি, এটা হচ্ছে দৈর্ঘ্যটা। আর যেটা হচ্ছে আমাদের উচ্চতা এবং প্রস্থ, তাই না, দৈর্ঘ্য এটা আর উচ্চতা এটা, এই যে হাইটটা হবে যেটা আমাদের বর্গক্ষেত্রের ধারের দৈর্ঘ্যটাই। তাহলে লগের আয়তনটা বের করবো, এই যে লগটি কাটা হবে, কম কাঠ নষ্ট করে এই গুঁড়ি থেকে যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে কাঠের লগটি কাটা হবে তার আয়তন। তাহলে আমরা এখন বের করব লগের, কাঠের যে লগটি তৈরি হবে না, কাটা হবে, সেই লগের আয়তনটা আমরা বের করব। দেখো লগের আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু, এখানে বর্গক্ষেত্র যেহেতু প্রস্থচ্ছেদ আছে, তাহলে এই যে মানে a ইন্টু a যেটা হবে 16/10 ইন্টু 16/10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। দৈর্ঘ্য প্রস্থ, এখানে দেখো প্রস্থ উচ্চতা যেটা বলবো, প্রস্থ উচ্চতা সমান হবে, আর দৈর্ঘ্যটা কিন্তু আলাদা আছে, দৈর্ঘ্যটা হচ্ছে 24 ইন্টু 10, এই দেখো এত ঘন ডেসিমি, ঘন ডেসিমি। ওকে, একটা 10 কেটে দাও। তাহলে দেখো আমাদের উপরে গুণ করে এই যে 16 এবং 24 গুণ করবা, সেটা গুণ করে 614 4, এই যে 6144 পেয়ে যাবা, নিচে 10 ঘন ডেসিমি, এটা ভাগ করে নিবা, এটা পেয়ে যাবা 1টার পর দশমিক পেয়ে যাবা, এত ঘন ডেসিমি। তা দেখো এটা আমরা পেয়ে গেলাম লগের আয়তন। তার লগের আয়তন কিন্তু বের করতে বলেছিল, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এবার বলেছি কতটা কাঠ নষ্ট হয়েছে আমাদের, এই দেখো এখানে যে প্রশ্ন বলেছে, দেখো লগের আয়তন বের করতে বলেছে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হয়েছে। তাহলে এই গুঁড়ি থেকে, মানে গুঁড়ির আয়তনটা বের করব, সেই আয়তন থেকে লগের আয়তনে যে বাদ দিলে পরে আমরা পেয়ে যাব কতটা কাঠ নষ্ট হয়েছে। তো এখন আমরা গুঁড়ির আয়তনটা বের করব। গুঁড়িটা আছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি, তাহলে দেখো আমরা এখানে অতএব লিখব গুঁড়ির আয়তন, কাঠের যে গুঁড়িটি আছে, গুঁড়ির আয়তন। গুঁড়ির আয়তনের সূত্র আমরা জানি πr²h, এটা হচ্ছে চঙের আয়তনের সূত্রটা হবে আমাদের। তাহলে এখানে দেখো পায়ের মান যদি আমরা পুট করি, পায়ের মান হচ্ছে আমাদের কত, 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ যেটা আমরা কিন্তু তৈরি করেছি এখানে,
এই যে ব্যাসার্ধটা দেখো, এই যে ব্যাসার্ধটা আমরা কিন্তু এখানে তৈরি করেছি 8√2/10, এটাকে আমরা দুবার লিখতে হবে এখানে। তাহলে এখানে আমরা লিখব 8√2/10 গুণিত 8√2/10। আর দৈর্ঘ্যটা তো আমরা পেয়ে গেছি, দৈর্ঘ্যটা আমরা পেয়েছি 24 × 10, 24 × 10 এত ঘন ডেসিমি, যে ঘন ডেসিমি হবে ঘন ডেসিমি। চলো এটা আমাদের সরল করতে হবে, সরল করে গুড়ির আয়তনটা আমাদের বের করতে হবে। ওকে, একটা 10 আমরা কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের রয়ে যাবে, দেখো কত, এই যে 22 গুণিত 8 × 8 = 16, সরি 8 × 8 = 64 হবে, 8 × 8 = 64, আর √2 এদিকে 24, আর নিচে আমাদের কত 70 ঘন ডেসিমি। সরি দেখা যাচ্ছে না, শুধু বলেই যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, এটা 22 লিখে দিলাম, 8 × 8 = 64, আর √2 আর 24টা বসে গেছে। এখন উপরের সংখ্যাগুলো গুণ করবা, উপরের সংখ্যা গুণ করে আমরা পেয়ে যাব 67584, আর নিচে 70। এবার 70 দিয়ে ভাগ করবো আমরা, যদি আমরা ভাগ করে দিই, ভাগ করে পেয়ে যাব আমরা 965.49 এত ঘন ডেসিমি, এটা পাবা। ঠিক আছে, এবার আমাদের যে কাঠ নষ্ট হয়েছে, আমরা লিখব কাঠ নষ্ট হয়েছে। কাঠ নষ্ট হয়েছে, এই যে আমাদের গুড়ির যে আয়তনটা যেটা পেলাম, তাহলে এই আয়তন থেকে বাদ দিতে হবে যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে কাঠের লগটি তৈরি করেছিল, তার আয়তনটা আমরা বাদ দেব। তার আয়তনটা আমরা বের করেছি, এই যে আমাদের এখানে আছে, এই যে লগের আয়তনটা 614.4, এটা আমরা বিয়োগ দিব 614.4 ঘন ডেসিমিটার। ওকে, এটা বিয়োগ করে নেবা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 351.09 ঘন ডেসিমি। তাহলে এই আমাদের একটা অ্যান্সার। পরে 14 দাগের 3 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা, একদম বইয়ের অঙ্ক আছে এটা। এবার আমরা চলে আসবো 15 দাগের প্রশ্নগুলো। দেখো 15 দাগের যে প্রশ্নগুলো আছে এখানে, নিচের পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে দেখো এখানে যৌগিকটা বলে দিয়েছে 25 হলে m এর মান বের করো। দেখো এরকম অঙ্ক তোমাদের আগের ক্লাসে করালাম, আগের ক্লাসটা এই যে 381 পেজের, দেখো 15 দাগের যে আগের ক্লাসটা দিয়েছে তোমাদের বড় প্রশ্নের ক্লাস, এটা সেট 2 ক্লাস থেকে দেখবা। দেখো যৌগিক গড় বলে দিয়েছে, যে এফ এর মানটা আমি বের করে দেখিয়েছি, তোমরা আগের ক্লাসের নিয়ম অনুসারে তোমরা কিন্তু এখান থেকে যে এফ এর মানটা বের করেছি, একইভাবে তোমরা এম এর মানটা বের করতে পারবা। এখানে দেখো একটা তোমাদের হয়ে গেল 2 নম্বরটা মধ্যমা নির্ণয়। দেখো আগের ক্লাসে তোমাদের যেভাবে মধ্যমা নির্ণয় করতে শিখিয়ে দিয়েছি, সেই এই নিয়মে তোমরা কিন্তু মধ্যমা নির্ণয় করতে পারো খুব সহজে, এই বইয়ের অঙ্ক আছে। আর এখানে যে বলেছে দেখো অজৈব অঙ্কন করো, দেখো আমাদের এই পার্টটা করার দরকার নাই, অজৈবটা আমরা শুধু দেখো এভাবে যৌগিক গড়, মধ্যমা নির্ণয় বা যৌগিক গড় নির্ণয় বা সংখ্যাগুরু মান নির্ণয়, আমাদের 4টা পার্ট আছে, তার মধ্যে 3টা পার্ট করব, যৌগিক গড়ের অঙ্কগুলো, মধ্যমা নির্ণয় এবং সংখ্যাগুরু মান নির্ণয়। এর পার্টটা বাদ দিলেও তোমাদের কোনো ব্যাপার নয়, কারণ দেখো এখানে 3টা অঙ্ক থাকে, 2টো অঙ্ক করতে বলবে যেখানে 8 নম্বর। আমরা যদি 3টা পার্ট ভালো করে শিখি, যৌগিক গড়, মধ্যমা নির্ণয় এবং সংখ্যাগুরু মান নির্ণয়, এই 3টা পার্ট থেকে তোমরা 2টো অঙ্ক ভালোভাবে করতে পারবা। এবং আগের যে পার্টটা ছিল লক্ষ্য করো, আমাদের অজৈব অঙ্ক দেয়নি, দেখো যৌগিক গড় থেকে দিয়েছে, সংখ্যাগুরু মান নির্ণয় দিয়েছে, মধ্যমা নির্ণয় দিয়েছে, তাই না? তো তার জন্য তোমাদের এই যে অজৈব অঙ্কনটা চিন্তা করতে হবে না, 3টা পার্ট ভালো করে শেখো, আমি করিয়ে দেবো তোমাদের ভালো করে, আগের পার্টে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার তোমাদের অন্যান্য যে ক্লাসগুলো আসবে সেখানে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো ভালো করে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসে সব অঙ্কগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থাকো।